আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবরণ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের ক্লাস অনলাইন ক্লাস রসায়ন, যার কোড নাম্বার 6536591 প্রথম বর্ষ প্রথম সেমিস্টার। আমি রাসেল বিল্লাহ। আমাদের আজকে আলোচনার বিষয় প্রথম অধ্যায়ের আউটবাউ নীতি, পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি। এই নীতিগুলো কেন আমাদের আলোচনায় আসবে? এই নীতিগুলো আলোচনায় আসবে এজন্য যে আমরা জানি পরমাণুতে ইলেকট্রন থাকে। পরমাণুর দুইটা অংশ, পরমাণুর নিউক্লিয়াস থাকে পরমাণুর কেন্দ্রে, এরপরে থাকে পরমাণুর কক্ষপথ। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, এবং পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে থাকে। যে কোনো পরমাণুর চার্জ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুতে যে কয়টা প্রোটন থাকবে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়েকটি ইলেকট্রন থাকবে। এখন আমরা দেখব যে ইলেকট্রনগুলোর সজ্জা বিন্যাস কেমন হয়। ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে অবস্থান করে। অবস্থান করার আগে তারা সবসময়ের জন্য কিছু নিয়ম মেনে অবস্থান করে। এই যে ইলেকট্রনগুলো কিছু নিয়ম মেনে অবস্থান করে, এটাকেই বলা হয় পরমাণুর ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন। সাধারণত দেখা যায় ইলেকট্রনগুলো সবসময় সর্বপ্রথম সর্বনিম্ন শক্তির স্তর থেকে ক্রমান্বয়ে উঁচু শক্তির স্তরে যেয়ে থাকে। তো এটাই হলো পরমাণুর জন্য আউফবাউ নীতি। এটা কেন সে অনুসরণ করে? সর্বনিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রনগুলো খুবই স্থিতিশীলতা অনুভব করে। যখন সে পরবর্তী অরবিটালে যায়, একটা অরবিটাল থেকে যখন ইলেকট্রন অন্য কোনো অরবিটালে যায়, যদি তার সামনে দুইটা অরবিটাল থাকে, সে সবসময়ের জন্য চেষ্টা করবে সর্বনিম্ন শক্তির স্তরে যাবে, সেটা পূরণ করে উঁচু শক্তির স্তরে যাবে। এই যে ইলেকট্রনগুলো সবসময়ের জন্য নিম্ন শক্তির অরবিটাল থেকে উঁচু শক্তির অরবিটালে গমন করে, এটাই হলো আউফবাউ নীতি। আউফবাউ কোনো বিজ্ঞানীর নাম নয়, এটা একটা নীতি, এটা একটা জার্মান শব্দ যার অর্থ হলো বিল্ডিং আপ। তো এখান থেকে একটা বিষয় আমাদের পরিষ্কার হয়, তা হলো এই, আমরা জানি জীববিজ্ঞানের ভাষায় যে পদার্থ প্রাণহীন, পদার্থ গঠিত হয় ইলেকট্রন প্রোটন দিয়ে। ইলেকট্রন পদার্থ গঠনের একটা কণা। তোমাদের জ্ঞাতার্থে বলি যে পরমাণু গঠিত হয় দুই ধরনের কণা দিয়ে, কিছু কণা স্থায়ী কণা, কিছু কণা অস্থায়ী কণা। ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, আমরা সর্বাধিক পরিমাণ যাদেরকে চিনি এরা হচ্ছে পরমাণুর স্থায়ী কণা। প্রত্যেকটা পদার্থের পরমাণুতে এই তিনটি কণা থাকবেই। এছাড়া কিছু অস্থায়ী কণা আছে যাদেরকে আমরা বলতে পারি নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, পজিট্রন, মেসন এবং গ্যাভিট্রন। এটা পাঁচটা আছে অস্থায়ী কণা। অস্থায়ী কণাগুলো খুবই অল্প সময়ের জন্য কোনো পরমাণুতে অবস্থান করে। তো এভাবে যে ইলেকট্রনগুলো পরমাণুর একটা স্থায়ী কণিকা। এই ইলেকট্রন আবিষ্কার হয় 1897 সালে। স্যার জে থমসন এটাকে আবিষ্কার করেন। তো ইলেকট্রনগুলো আমরা দেখলাম সবসময়ের জন্য নিম্ন শক্তির অরবিটাল থেকে উঁচু শক্তির অরবিটালে যায়। তো ইলেকট্রন যদি একটা প্রাণহীন কণা হয়, সে কিভাবে বুঝে যে কোন অরবিটাল নিম্ন শক্তির, কোন অরবিটাল উঁচু শক্তির? তা আসলে আমরা বুঝলাম যে জীববিজ্ঞান দিয়ে আমরা ইলেকট্রনের এই গমনকে কখনোই ব্যাখ্যা করতে পারবো না। জীববিজ্ঞানের কিছু লিমিটেশন আছে, এটা তার একটা লিমিটেশন। এটা হলো ইলেকট্রনের প্রতি, ইলেকট্রনকে যিনি বানাইছেন সেই ইলেকট্রনের সৃষ্টিকর্তার হুকুম, এবং সেই হুকুমগুলো শুধুমাত্র সে পালন করে থাকে। তাহলে অন্য কোনো বিজ্ঞান, যেই বিজ্ঞানে ইলেকট্রনের জীবন আছে, আর জীবন আছে বলেই সে বুঝতে পারে সে নিম্ন শক্তির অরবিটাল থেকে কিভাবে সে উঁচু শক্তির অরবিটালে গমন করতে পারে। তো আজকে আমরা দেখব পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হয়। আউফবাউ নীতি। প্রথম শক্তি স্তর 1s, দ্বিতীয় শক্তি স্তর 2 ভাগে বিভক্ত 2s 2p, তৃতীয় শক্তি স্তর 3 ভাগে বিভক্ত 3s 3p 3d, চতুর্থ শক্তি স্তর 4টা উপশক্তি স্তরে বিভক্ত
4s 4p 4d 4f। ইলেকট্রনগুলো 1s থেকে 2s এ আসবে, 2s থেকে 2p তে যাবে, 2p থেকে 3s এ যাবে, 3s থেকে ইলেকট্রন 3p 3d অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের কোনো জায়গায় না, সে প্রথমে যাবে 3p তে। 3p থেকে ইলেকট্রন যাওয়ার কথা ছিল 3d, কিন্তু সে তৃতীয় শক্তি স্তর পূরণ না করে সে আসবে 4sa। এটাই হলো আউফবাউ নীতি, অর্থাৎ সে সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরে যাবে, এটা পূরণ করে সে উচ্চ শক্তি স্তরে যাবে। আমরা দেখলাম যে 3d এবং 4s অরবিটালের মধ্যে 4s এর শক্তি কম, 3dর শক্তি বেশি। কোনো অরবিটালে শক্তি কিভাবে নির্ণয় করা যায় এটা আমরা n+l নীতি থেকে বের করতে পারি। n হলো ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে আছে, প্রধান কক্ষপথ। lটা হলো ওই কক্ষপথের উপকক্ষপথ। তো 3d অরবিটাল 4s অরবিটাল, 3d অরবিটালে n এর মান 3, 4s অরবিটালে n এর মান 4, d উপশক্তি স্তর, d এর মান 2, s উপশক্তি স্তর, s এর মান 0। তাহলে 3dর মান আসে 5, 4s এর মান আসে 4। তাহলে 3d অরবিটালের শক্তির মান 5 একক, 4s অরবিটালের শক্তির মান 4 একক। এজন্য ইলেকট্রন অবশ্যই 3p অরবিটালের পরে 3dতে না গিয়ে 4s এ গমন করবে। এটাই হলো আউফবাউ নীতি। যদি আমরা এটাকে প্রকাশ করি ইলেকট্রনিক কনফিগারেশন 1s 2 2s 2 2p6 3s 2 3p6 4s 2 3d 10 ডট ডট ডট। ইলেকট্রনগুলো এভাবেই ঠিক নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে ক্রমান্বয়ে গমন করে। SPDF এটা হলো প্রধান শক্তি স্তরের ভাগ। প্রত্যেকটা শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা, পিতে সর্বোচ্চ ইলেকট্রন 6টা, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন 10টা, এফে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 14টা, ডিতে সর্বোচ্চ 10টা থাকতে পারে, তবে এর কমও থাকতে পারে। SPDF হলো উপশক্তি স্তর। আমরা আউফবাউ নীতি দেখলাম, যে নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে বিন্যস্ত হয়। আমরা দেখব পলির বর্জন নীতি এবং হুন্ডের নীতি, দুইটা নীতি আমরা একসঙ্গে আলোচনা করব। পলির বর্জন নীতিতে বলা হয়েছে একটা পরমাণুতে কোনো অরবিটালের জন্য, আমরা জানি কোনো অরবিটালের সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, 2টা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। এটা হলো পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিতে আমরা দেখলাম কোয়ান্টাম সংখ্যা 4টা। এটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো ইলেকট্রনটি কত নম্বর কক্ষপথে আছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা কতগুলো উপকক্ষপথে বিভক্ত, যেটাকে আমরা বলি SPDF। এটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় m দিয়ে, এবং m এর মান 0 থেকে ±l পর্যন্ত। lটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর চতুর্থ কোয়ান্টাম সংখ্যা হলো স্পিন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পূর্বের 3টা কোয়ান্টাম সংখ্যা যদিও 2টা ইলেকট্রনের জন্য সমান হয়, চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ স্পিন কখনো সমান হবে না। অর্থাৎ একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকবে। যদি একটা ইলেকট্রন ডান দিকে ঘোরে
আর একটা ইলেকট্রন অবশ্যই বাম দিকে ঘুরবে। এটা হলো পলির বর্জন নীতি। এবং এই পলির বর্জন নীতি থেকে আমরা মূলত জানতে পারি একটা অরবিটালে সর্বোচ্চ পরিমাণ 2টা ইলেকট্রন থাকতে পারে। তো এখন আমরা দেখব হুন্ডি নীতি। হুন্ডির নীতি দেখার আগে আমরা নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখি। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। যদি এটা আমরা এটাকে সাজাই, দেখো পি অরবিটাল আবার 3 ভাবে বিভক্ত, px py pz। পি অরবিটালে 3টা ইলেকট্রন আছে। আমরা দেখছি 1s অরবিটালে 2টা ইলেকট্রন পরস্পরের স্পিন বিপরীতমুখী, 2s অরবিটালে 2টা ইলেকট্রন পরস্পরের স্পিন বিপরীতমুখী, 2p অরবিটালে 3টা ইলেকট্রন। তো ইলেকট্রনের নিয়ম হলো সে এক এক করে এক একটা অরবিটালে যাবে। হুন্ডির নীতি অনুযায়ী 2p অরবিটালের 3 ভাগ, px py pz, এবং প্রত্যেকটা অরবিটালের শক্তি সমান। উনি বলেন যে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহের ইলেকট্রনগুলোর সর্বাধিক পরিমাণ অযুগ্ম অবস্থায় থাকবে, অর্থাৎ 3টা ইলেকট্রন 3টা অরবিটালে এভাবে চলে যাবে। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। p4 2p অরবিটাল 3 ভাগে বিভক্ত, 2px 2py 2pz। তো প্রথমে 3টা সমান শক্তি স্তরে একটা একটা করে 3টা ইলেকট্রন প্রবেশ করবে, এবং 3টা অরবিটাল ইলেকট্রন সবসময়ের জন্য বিজোড় অবস্থায়, অর্থাৎ একটা একটা করে প্রবেশ করবে, এবং প্রত্যেকের স্পিন হবে একমুখী আলাদা আলাদা অরবিটালে। আর একটি ইলেকট্রন যখন সে 2px-এ আসবে তখন তার স্পিন হবে বিপরীতমুখী। এটাই হলো হুন্ডির নীতি, অর্থাৎ সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রনগুলো সর্বাধিক পরিমাণ অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকবে। 3টা ইলেকট্রন 3টা অরবিটালে ভাগ হয়ে যাবে। কখনো এমন হবে না যে 3টা ইলেকট্রনের জন্য 3টা অরবিটাল থাকা সত্ত্বেও তারা 2টা ইলেকট্রন একটা অরবিটালে গেছে এবং একটা অরবিটাল ফাঁকা আছে, এটা কখনোই হবে না। যখন 3টা অরবিটাল 3টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন পরবর্তী চতুর্থ ইলেকট্রন 2px অরবিটালে আসবে, এবং যখন আসবে এর প্রথম ইলেকট্রন যে স্পিনে ছিল পরবর্তী ইলেকট্রন অবশ্যই তার উল্টো স্পিনে ঘুরবে। এটাই হলো হুন্ডির নীতি। তাহলে আমরা দেখলাম হুন্ডির নীতি আর পলির বর্জন নীতি বিষয়টা কাছাকাছি। যদি আমরা আরেকবার বলি যে একটা পরমাণুতে 2টা ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে না, অর্থাৎ যদি 3টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হয়ে যায়, চতুর্থ কোয়ান্টাম সংখ্যা যাকে বলি আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা কখনো সমান হবে না। অর্থাৎ আগে যে ইলেকট্রনটা এখানে আসছিল এটা যদি বাম দিকে রোটেট করে পরবর্তী ইলেকট্রনটা অবশ্যই ডান দিকে রোটেট করবে। এটাই ছিল আজকে আমাদের স্বল্প পরিসরে আলোচনার বিষয়, যে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে কিভাবে অবস্থান করে, এবং ইলেকট্রনগুলো কক্ষপথে কিভাবে অবস্থান করে, উপকক্ষপথে কিভাবে অবস্থান করে, এবং সর্বশেষ অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করে। সর্বশেষ যে কথা এটা হচ্ছে এই যে কক্ষপথ, যে এই কক্ষপথের যে কোনো জায়গায় ইলেকট্রন অবস্থান করতে পারে। তো ইলেকট্রন যে কোনো জায়গায় থাকতে পারে তাকে বলা হয় কক্ষপথ বা অরবিট।
আর এই মুহূর্তে ইলেকট্রন যেখানে আছে সেটাকে বলা হয় ইলেকট্রনের অরবিটাল। তো অরবিটাল হলো ইলেকট্রন এই মুহূর্তে অরবিটের যে জায়গায় অবস্থান করে তাকে বলা হয় অরবিটাল। আর ইলেকট্রনের সম্পূর্ণ চলার পথকে আমরা বলবো হচ্ছে অরবিট। এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়, ইলেকট্রন সম্পর্কিত, ইলেকট্রনের পরিচয়, ইলেকট্রনের কক্ষপথ এবং ইলেকট্রন কোন সকল নিয়ম অনুযায়ী এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গমন করে। আমাদের পরবর্তী ক্লাস দেখার জন্য আমাদের সাথে থাকো। খুদা হাফেজ।